WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জিকে জিএস এর পার্ট 4 তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। আজকে শুধু সায়েন্সের প্রশ্ন নয়, আজকে হিস্ট্রি রয়েছে, জিওগ্রাফি রয়েছে, পলিটি রয়েছে, তার সঙ্গে স্ট্যাটিক জিকেও রয়েছে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখো স্ক্রিনে প্রথম প্রশ্ন, দেখো জাতীয় গান, ভারতের জাতীয় গান কোনটা? বলেছে জনগণমন, বন্দে মাতারাম, আমার সোনার বাংলা নাকি সারেগামা। কোনটা সঠিক উত্তর হবে? অনেকে ভাববে স্যার জনগণ উত্তর হবে, কিন্তু না, জনগণ উত্তর হবে না। উত্তর হবে আমাদের বন্দে মাতারাম। বন্দে মাতারাম এই গানটা লিখেছেন কে? এই গানটা লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। যদি বলো জনগণমন, এটা কি স্যার? এটা আমাদের জাতীয় সঙ্গীত। যদি বলে ভারতের জাতীয় সঙ্গীতের নাম কি, তখন তুমি বলবে বাবা জনগণ। এবং এটা লিখেছেন কে? এটা লিখেছেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। চলে এসো পরের প্রশ্ন। দেওয়া আছে পরের প্রশ্নে, মানুষের স্বাভাবিক রক্তচাপ কত? সায়েন্সের প্রশ্ন। মানুষের স্বাভাবিক রক্তচাপ হচ্ছে 120/80 mmHg। পাশে ইউনিটটাও মনে রাখবে, mmHg, পারদ স্তম্ভের চাপ। আমাদের দুরকম চাপ হয়, একটা সিস্টোলিক চাপ, একটা ডায়াস্টোলিক চাপ। তো আমাদের সিস্টোলিক চাপের মান হচ্ছে 120 mmHg, এটা হচ্ছে সিস্টোলিক চাপ। আর একটা রয়েছে ডায়াস্টোলিক চাপ, এটার মান মনে রাখবে, এটার মান হচ্ছে 80 mmHg। এবং পরীক্ষায় কোশ্চেন দেয় মানুষের রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? মনে রাখবে মানুষের রক্তচাপ মাপক যন্ত্র এর নাম হচ্ছে স্ফিগমো ম্যানোমিটার। এই নামটাও মনে রাখবে, পরীক্ষায় অনেকবার দিয়েছে, স্ফিগমো ম্যানোমিটার। তাহলে মানুষের রক্তচাপ মাপার যন্ত্র স্ফিগমো ম্যানোমিটার, মানুষের রক্তের চাপ 120/80 mmHg, এবং মানুষের সিস্টোলিক চাপ 120, এবং ডায়াস্টোলিক চাপ হচ্ছে তোমার 80 mmHg। পরের প্রশ্নে চলে আসো বাবা। বলেছে ভারতের সংবিধান কার্যকর হয়, ভারতের সংবিধান কবে কার্যকর হয়? পলিটির প্রশ্ন, বিদেশের আমাদের এখানে নেই, তো আমি করিয়ে দিচ্ছি। দেখো ভারতের সংবিধানকে কার্যকর কবে করা হয়? কার্যকর করা হয় 26শে জানুয়ারি 1950। 26শে জানুয়ারি 1950-এ কার্যকর করা হয়। এবং এই 26শে জানুয়ারিকে আমরা প্রজাতন্ত্র দিবস বলি। যদি পরীক্ষায় দেয় প্রজাতন্ত্র দিবস কবে পালিত করা হয়, তাহলে বলবে 26শে জানুয়ারি পালন করা হয়। এবং যদি বলে ভারতের সংবিধান কবে সম্পন্ন হয়, মানে লেখা সম্পন্ন হয়, তাহলে বলবে কবে? তাহলে উত্তর হবে 26শে নভেম্বর 1949। ভারতের সংবিধান লেখা কমপ্লিট হয় 26শে নভেম্বর 1949। এই জন্য এই 26শে নভেম্বরকে কি বলা হয়? না, ভারতীয় সংবিধান দিবস বলা হয়। কি বলা হয়? সংবিধান দিবস বলা হয় 26শে নভেম্বর এই ডেটটাকে। স্যার ভারতীয় সংবিধান লিখতে কতদিন সময় লেগেছে? কমেন্ট বক্সের মধ্যে তুমি আমাকে বলবে ভারতীয় সংবিধান লিখতে কতদিন সময় লেগেছে। ভারতের সংবিধান হচ্ছে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম, সবচেয়ে বড় সংবিধান। তো চলে এসো পরের প্রশ্নে। দেয়া আছে হরমোন নিঃসৃত হয়, হরমোন নিঃসৃত হয় কি থেকে? স্নায়ু থেকে, গ্রন্থি থেকে, কোষ থেকে, না রক্ত থেকে? মনে রাখবে হরমোন নিঃসৃত হচ্ছে অপশন অনুযায়ী গ্রন্থি থেকে, কিন্তু গ্রন্থির মধ্যে ভাগ আছে। গ্রন্থি আবার 3 রকম হয়, একটা হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি, একটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি, এবং একটা হচ্ছে মিশ্র গ্রন্থি। 3 রকম গ্রন্থি পাওয়া যায়। তো 3 রকমের মধ্যে কি থেকে হরমোন খরিত হয়? মনে রাখবে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন নিঃসরণ হয়, আর মিশ্র গ্রন্থি থেকেও নিঃসরণ হতে পারে, আর বহিঃক্ষরা গ্রন্থি থেকে উৎসেচক খরিত হয়। বহিঃক্ষরা গ্রন্থি থেকে সবসময় উৎসেচকই খরিত হবে, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে সবসময় হরমোনও খরিত হবে, এবং মিশ্র গ্রন্থি থেকে হরমোনও খরিত হতে পারে বা উৎসেচকও খরিত হতে পারে। স্যার আমাদের কতগুলো ইম্পর্টেন্ট গ্রন্থির নাম জেনে নেওয়া যাক। দেখো মানুষের মস্তিষ্কের মধ্যে হাইপোথ্যালামাস রয়েছে, এবং হাইপোথ্যালামাসের সঙ্গে পিটুইটারি গ্রন্থি রয়েছে, যাকে আমরা প্রভু গ্রন্থি বলি। হাইপোথ্যালামাসকে আমরা কি বলি? না, প্রভু গ্রন্থির প্রভু বলি। আমাদের গলায় রয়েছে থাইরয়েড গ্রন্থি, মনে রাখবে। তার ঠিক নিচে রয়েছে প্যারাথাইরয়েড গ্রন্থি। আমাদের বুকের মাঝখানে রয়েছে থাইমাস গ্রন্থি। আমাদের বৃক্কের ওপরে রয়েছে অ্যাড্রিনাল গ্রন্থি, এবং আমাদের পাকস্থলীর পিছন দিকে রয়েছে অগ্নাশয় গ্রন্থি। মহিলাদের দেহের মধ্যে গর্ভাশয় রয়েছে, আর পুরুষদের দেহের মধ্যে শুক্রাশয় রয়েছে। এই গ্রন্থিগুলো থেকে হরমোন নিঃসরণ হয়, মনে রাখবে। চলে এসো পরের কোশ্চেনে। বলেছে ফিফা সম্পর্কিত, ফিফা কার সঙ্গে সম্পর্কিত? এই ফিফা নামটা তোমরা দেখবে যে ফুটবলের সঙ্গে সম্পর্কিত। অপশন নাম্বার বি আমার সঠিক উত্তর, ফুটবলের সঙ্গে সম্পর্কিত হচ্ছে ফিফা। এবার এই ফিফা বিশ্বকাপ বা ফুটবল বিশ্বকাপ 2026-এই হবে। 2026-এ ফুটবল বিশ্বকাপ রয়েছে জুলাইয়ে। তো এটা কোথায় অনুষ্ঠিত হবে? পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ফিফা বিশ্বকাপ বা ফুটবল বিশ্বকাপ 2026 কোথায় অনুষ্ঠিত হবে? কোথায় হবে? না, কানাডাতে অনুষ্ঠিত হবে। 3টে দেশ,
কানাডা রয়েছে আমাদের, তার সঙ্গে মেক্সিকো, মনে রাখবে মেক্সিকো, এবং তার সঙ্গে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই তিনটে দেশ মিলিয়ে অনুষ্ঠিত হবে কি বাবা, ফুটবল বিশ্বকাপ 2026। নেক্সট কোশ্চেনে চলে এসো। পরের প্রশ্ন দিয়েছে বিষ্ণুপুর বিখ্যাত কিসের জন্য? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই বিখ্যাত জিনিসগুলো একটু পড়ে রাখতে হবে তোমাদেরকে, যে পশ্চিমবঙ্গের, বিশেষ করে পশ্চিমবঙ্গের বিখ্যাত জায়গার নাম এবং সেটা কি জন্য বিখ্যাত পড়ে রাখবে। বিষ্ণুপুর বিখ্যাত, মনে রাখবে টেরাকোটা মন্দিরের জন্য। টেরাকোটা মন্দির মানে মানে পুরানো মাটির মন্দির, মানে পুরানো মাটির যে মন্দির রয়েছে এরকম টাইপের দেখতে হয়, সেটা বিষ্ণুপুরে অবস্থান করছে। এবং এই মন্দিরের মধ্যে বিভিন্ন রকম কারুকার্য করা আছে। দেখো দেওয়ালের মধ্যে এরকমভাবে ছবি আঁকা রয়েছে, কারুকার্য করা রয়েছে, এগুলো পোড়া মাটির তৈরি হয়। এবং মনে রাখবে এখানে একটা শাড়ি খুব বিখ্যাত, বালুচুরি শাড়ি, ঠিক আছে, বালুচুরি শাড়ি মনে রাখবে এখানে বিখ্যাত। তো বালুচুরি শাড়ির নামটাও পড়ে রাখবে বিষ্ণুপুর পেয়ে গেলে। পরের প্রশ্নে চলে এসো। দেওয়া আছে বাংলার শেষ স্বাধীন নবাবকে? বাংলার শেষ স্বাধীন নবাব আর কেউ নয়, আমাদের সিরাজদৌলা। অপশন নাম্বার বি সঠিক উত্তর। এই সিরাজদৌলার হাত থেকে বিশ্বাসঘাতকতা করে ইংরেজদের হাতে ক্ষমতা তুলে দিয়েছিলেন মীর জাফর। তোমরা জানো 1757 সালের পলাশির যুদ্ধ, পরীক্ষায় দিয়ে দেয় যে পলাশির যুদ্ধ কবে হয়েছে। তো বলে রাখবে পলাশির যুদ্ধ কবে হয়েছে বাবা? 1757, 23শে জুন। এই ডেটটাও মনে রাখবে, 23শে জুন হচ্ছে তোমার পলাশির যুদ্ধ 1757। এখানে সিরাজদৌলা পরাজিত হয় এবং মীর জাফরের বিশ্বাসঘাতকতায় তখন ইংরেজরা আস্তে আস্তে ভারতে প্রবেশ করে। রবার্ট ক্লাইভ ছিলেন ইংরেজদের দলের নেতা। চলে এসো পরের কোশ্চেনে। দেওয়া আছে ক্যালসিয়ামের সংকেত কি হয়? ক্যালসিয়াম বিভিন্ন মৌলের সংকেত, বিভিন্ন যৌগের সংকেত, ভালো করে পড়ে রাখবে। ক্যালসিয়ামের সংকেত হচ্ছে সিএ মানে ক্যালসিয়াম। এবং যদি বলে সিএল স্যার কি হবে? সিএল মানে হচ্ছে ক্লোরিন, মনে রাখবে ক্লোরিনের চিহ্ন হচ্ছে সিএল। যদি বলে শুধু সি মানে হচ্ছে কার্বন, মনে রাখবে। এবং যদি বলে কে মানে হচ্ছে পটাশিয়াম, মনে রাখবে পটাশিয়াম। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম ক্লোরিন মানে কি পেলাম বাবা? ক্লোরিন মানে হচ্ছে সিএল, ক্যালসিয়াম মানে পেলাম সিএ, এখানে কার্বন মানে হচ্ছে সি, এবং পটাশিয়াম মানে হচ্ছে কে। চলে এসো পরের কোশ্চেনে যাওয়ার আগে তোমাদেরকে জানিয়ে দিই যে তোমরা যদি বেসিক থেকে পড়তে চাও, একবারে ফাউন্ডেশন থেকে পড়তে চাও, ভিত মজবুত করতে চাও, তাহলে কিন্তু আমাদের 6.0 ব্যাচ লঞ্চ হয়ে গেছে। তোমরা জানো বেশি দিন ক্লাস হয়নি, মাত্র 1 মাস মতো ক্লাস হয়েছে। তো এখনো তুমি যুক্ত হতে পারো, তার কারণ 2026 চাকরির একটা বছর, সুবর্ণ যুগ একটা বলতে পারো। যেমন গুপ্ত যুগকে বলা হয় আমাদের ইতিহাসের সুবর্ণ যুগ বলা হচ্ছে, প্রাচীন ভারতের সুবর্ণ যুগ, তেমন 2026 হচ্ছে একটা সুবর্ণ যুগ, যেখানে কিন্তু প্রচুর চাকরি আসবে। রেলেতে প্রচুর ভরে ভরে চাকরি রয়েছে, এসএসসিতে চাকরি রয়েছে। তো এই সুযোগকে কাজে লাগাও, বেসিক থেকে প্রিপারেশন করো, কনসেপ্ট সহকারে পড়ো, এবং তার জন্য তুমি যুক্ত হও ইওর স্টাডি অ্যাপের মধ্যে। ইওর স্টাডি অ্যাপ কোথায় পাবে? গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করো বা কমেন্ট বক্সের লিঙ্ক থেকে ডাউনলোড করো। দেখো এখানে তোমরা এসএসসির জন্য এসএসসি ফাউন্ডেশন ব্যাচ পেয়ে যাবে, পুলিশের জন্য পুলিশ ফাউন্ডেশন ব্যাচ, আর রেলের জন্য পেয়ে যাবে রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ 2026। এছাড়াও যাদের মনে হচ্ছে স্যার আমরা পার্টিকুলার কোনো একটা সাবজেক্টে কমজোরি, যেমন রিজনিংয়ে কমজোরি, যেমন ম্যাথে কমজোরি, যেমন সায়েন্সে কমজোরি, তাহলে তুমি পার্টিকুলার ব্যাচও কিন্তু জয়েন করতে পারো। আমি তোমার প্রত্যেক জায়গায় সায়েন্স পড়াবো, এবং আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি যদি তুমি সায়েন্স একবার আমার কাছ থেকে পড়ে নিতে পারো, তাহলে ওয়েস্ট বেঙ্গল তো ছাড়ো, অল ইন্ডিয়াতে যত কটা এমসিকিউ লেভেলের চাকরির পরীক্ষা আছে, একটা কোশ্চেনও পরীক্ষার বাইরে যাবে না। রেলেতে এবার গ্রুপ ডি পরীক্ষা হয়েছে, 25 নাম্বার সায়েন্স ছিল, 25-এ ছেলেপেলে 25 কমন পাচ্ছে, 24 কমন পাচ্ছে। তো ভালো করে প্রিপারেশন করতে হবে বাবা, ঠিক আছে? এই সুযোগ সুবিধাগুলো পাবে, একেবারে বেসিক থেকে পড়াবো, ছোটবেলার ঘাটতি পূরণ করে তোমাদেরকে পড়াবো, তার সঙ্গে সঙ্গে আপডেট লেভেলে নিয়ে যাবো, আপডেট লেভেলের কন্টেন্ট তুমি পেয়ে যাবে, প্রিভিয়াস ইয়ার তারপরে সলভ করাবো, মক টেস্ট দেবে, তোমার প্রাইভেট ডাউট সলভের একজন টিচার থাকবে, লাইভ ক্লাস করতে পারবে, লাইভ ক্লাসের সঙ্গে সঙ্গে যে ক্লাসগুলো তুমি করতে পারলে না লাইভে, সেগুলো রেকর্ডের আকারে থাকবে। তাহলে এই সুযোগ সুবিধা পাবে কোথায়? ইওর স্টাডিতে। আরও বিস্তারিত জানার জন্য কন্ট্যাক্ট নাম্বারে কল করে নাও, কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে। চলে এসো আমাদের পরের কোশ্চেনে। পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটা? ভূগোলের প্রশ্ন। পৃথিবীর বৃহত্তম মহাসাগরের নাম, উত্তর কি হবে? উত্তর হয়ে যাবে আমাদের প্রশান্ত মহাসাগর। বৃহত্তম মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর। দেখো প্রশান্ত মহাসাগর কোথায় অবস্থিত? দেখো এই যে পুরো পৃথিবী গোল রয়েছে, ঠিক আছে, এটাকে মুড়ে দিলে পারে কি হবে না, পৃথিবী এরকম ভাবে গোলাকার আকৃতি চলে আসবে। তাহলে এই প্রশান্ত মহাসাগর হচ্ছে বৃহত্তম মহাসাগর। যদি বলে দ্বিতীয় বৃহত্তম মহাসাগরের নাম কি? দ্বিতীয় বৃহত্তম মহাসাগর আর কেউ নয়, আমাদের আটলান্টিক মহাসাগর হচ্ছে দ্বিতীয় বৃহত্তম মহাসাগর। এছাড়াও আরো 3টে মহাসাগর আছে। এই যে ভারত রয়েছে, ভারতের নিচে কি রয়েছে? ভারত মহাসাগর রয়েছে। এবং প্রশান্ত মহাসাগর বললাম না, পুরো গোল প্রশান্ত মহাসাগর মিশে এদিকে চলে এসছে প্রশান্ত মহাসাগর। ওপরে রয়েছে আমাদের উত্তর মহাসাগর, নিচে রয়েছে আমাদের দক্ষিণ মহাসাগর বা সুমেরু মহাসাগর, কুমেরু মহাসাগর। তাহলে 5টা মহাসাগরের নাম এখানে পেয়ে গেলে, 5টা মহাদেশের নামও একটু পড়ে রাখবে তোমরা। চলে আসি আমাদের পরের কোশ্চেনে। দেওয়া আছে ম্যালেরিয়ার জীবাণুর নাম কি? ম্যালেরিয়ার জীবাণুকে আদ্য প্রাণী, ভাইরাস, ব্যাকটেরিয়া নাকি ফাঙ্গাস? তাহলে ম্যালেরিয়ার জীবাণু উত্তর হয়ে যাচ্ছে আদ্য প্রাণী বা প্রোটোজোয়া।
প্রোটোজোয়া ঘটিত এটা একটা রোগ। স্যার এর প্রোটোজোয়ার নাম কি? এর প্রোটোজোয়ার নাম হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স হচ্ছে ম্যালেরিয়া রোগের আদ্য প্রাণীর নাম, এবং ম্যালেরিয়া রোগ ছড়াচ্ছে কে? আগের ক্লাসের মধ্যেই বলেছি, তোমরা জানো, স্ত্রী অ্যানোফিলিস মশা। স্ত্রী অ্যানোফিলিস মশা রোগটা ছড়াচ্ছে, এবং এর জীবাণুর নাম হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। পড়ে রাখবে। নেক্সট কোশ্চেনে চলে এসো। স্যার অলিম্পিক ক্রীড়ার আয়োজন হয়, অলিম্পিক ক্রীড়া কত বছর পর পর হয়? দেখো অলিম্পিক হচ্ছে 4 বছর পর পর হয়, আমরা জানি 4 বছর পর পর অলিম্পিক হয়। কিন্তু এখন বর্তমানে অলিম্পিক আবার দুরকম হয়ে গেছে, একটা গ্রীষ্মকালীন অলিম্পিক, একটা শীতকালীন অলিম্পিক। তো শীতকালীন অলিম্পিক, শীতকালীন একটা অলিম্পিক রয়েছে, যেটা শীতকালীন অলিম্পিকটা 2026-এ হলো। এরপরে রয়েছে গ্রীষ্মকালীন। তো গ্রীষ্মকালীন অলিম্পিক রয়েছে বাবা, গ্রীষ্মকালীন অলিম্পিক 2028-এ রয়েছে, 2028-এ রয়েছে। তাহলে এর আগে গ্রীষ্মকালীন অলিম্পিক হয়েছে 2024-এ, এর আগে কত হয়েছে? 2024-এ। তাহলে 2024-এর পরে 2028-এ হয়েছে। আর এর আগে শীতকালীন অলিম্পিক কবে হয়েছে? 26-এর আগে 2022-এ হয়েছে, তাই তো? তাহলে শীতকালীন অলিম্পিক হচ্ছে 4 বছর পর পর, গ্রীষ্মকালীনও 4 বছর পর পর, কিন্তু দুজনের মধ্যে গ্যাপ হচ্ছে 2 বছর। যদি বলে শীতকালীন এবং গ্রীষ্মকালীন অলিম্পিকের গ্যাপ কত, তাহলে হবে তোমার 2 বছর। ঠিক আছে বাবা? তাহলে উত্তর পেয়ে গেলাম। এখানে অলিম্পিক ক্রিয়া বলেছে, তাহলে 4 বছর করলাম, কিন্তু যদি শীতকালীন আর গ্রীষ্মকালীনের মধ্যে বলে তাহলে তোমরা বলবে 2 বছর। এবং মনে রাখবে এই 2026-এর যে অলিম্পিক হলো শীতকালীন অলিম্পিক, সেটা কোথায় হয়েছে? ইতালিতে হয়েছে। তোমাদের দেখবে রঞ্জিত স্যার পড়িয়েছেন, আমাদের রঞ্জিত স্যার রয়েছে, রঞ্জিত স্যার কারেন্ট অ্যাফেয়ার্স পড়ান, তো তিনি পড়িয়েছেন, দেখবে পুরো অলিম্পিকের ভিডিও ভালো করে দেখে নেবে, বিস্তারিত জানার জন্য স্যারের ভিডিও দেখবে। আমি তো এখানে জাস্ট স্ট্যাটিক জিকের হিসেবে পড়াচ্ছি, মানে বলে দিচ্ছি। আর 2028-এ রয়েছে আমাদের লস এঞ্জেলাসে, এটাও মনে রাখবে, লস এঞ্জেলাসে রয়েছে 2028-এর গ্রীষ্মকালীন অলিম্পিক লস এঞ্জেলাসে হবে। ক্লিয়ার? চলে এসো পরের কোশ্চেনে। দেওয়া আছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? ইতিহাসের প্রশ্ন, ম্যাডাম তোমাদের অবশ্যই পড়িয়েছেন, ঠিক আছে, আমি তাও একটু বলে দিচ্ছি তোমাদেরকে। দেখো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি, ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল কত সালে? 1885। কত সালে বাবা? 1800, ঠিক আছে, ইংলিশে লিখে দিচ্ছি, 1885 সালে প্রতিষ্ঠা হয়েছিল। কোথায় হয়েছিল? গোকুল দাস তেজপাল কলেজ, গোকুল দাস তেজপাল কলেজ। কতজন লোক ছিল? 72 জন লোক ছিল, 72 জন ব্যক্তি মিলে গোকুল দাস তেজপাল কলেজে, বোম্বাই, ঠিক আছে, মুম্বাই, তখন মুম্বাই ছিল না, তখন বোম্বাই বলা হতো, তখন বোম্বাই শহরের গোকুল দাস তেজপাল কলেজে এই ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল, এবং এর সভাপতিত্ব করেছিলেন যিনি, তার নাম হচ্ছে উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর। এবং তারপরে পরীক্ষায় দিয়ে দেয় 1885-তে প্রতিষ্ঠা হলো। 1886 সালে জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব কে করেছেন? তখন কি উত্তর হবে? তখন উত্তর হবে দাদাভাই নওরোজি। দাদাভাই নওরোজি, কলকাতা, কলকাতা তিনি সভাপতিত্ব করেছিলেন, দাদাভাই নওরোজি, এই নামটাও পড়ে রাখবে। তাহলে 1885 সাল কে করেছিলেন? উমেশচন্দ্র ব্যানার্জি। 1886 সাল দাদাভাই নওরোজি। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে এসো। দেয়া আছে চাপের একক কি? চাপের একক তোমরা সবাই জানো, চাপের একক হচ্ছে তোমার পাস্কাল। চাপ দিলেই সবাই পাস দিয়ে দেয়, পাস দিয়ে দেয়, তাই হচ্ছে পাস্কাল। অপশন নাম্বার বি আমার সঠিক উত্তর। নিউটন কার একক তোমরা জানো? বলের এসআই একক, বলের এসআই একক হচ্ছে নিউটন। জুল কার একক? জুল হচ্ছে শক্তির একক বা কার্যের একক, কার্য বা শক্তির একক হচ্ছে জুল। ওয়াট কার একক? ওয়াট হচ্ছে ক্ষমতার একক, মনে রাখবে, ওয়াট। তাহলে ক্ষমতার একক পেয়ে গেলাম ওয়াট, জুল হচ্ছে কার্য বা শক্তির একক পেলাম, নিউটন হচ্ছে বলের একক পেলাম, এবং তার সঙ্গে পেয়ে গেলাম আমরা পাস্কাল হচ্ছে চাপের এসআই একক। নেক্সট কোশ্চেনে চলে এসো। নিউটনের তৃতীয় সূত্র, নিউটনের তৃতীয় সূত্র কোনটা? জড়তা সূত্র, F=ma ফর্মুলা, ক্রিয়া প্রতিক্রিয়া, নাকি শক্তির সংরক্ষণ? অপশন নাম্বার সি সঠিক উত্তর হবে ক্রিয়া প্রতিক্রিয়া। তাহলে ক্রিয়া প্রতিক্রিয়া ধারণা আমরা নিউটনের তৃতীয় সূত্র থেকে পাই, কারণ নিউটনের তৃতীয় সূত্র বলেছে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। অপশন নাম্বার সি। F=ma এই ফর্মুলা কোথা থেকে পাই? F=ma এই ফর্মুলা পাই নিউটনের দ্বিতীয় সূত্র থেকে, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে F=ma ফর্মুলা পাই। আর জড়তা সূত্র এটা হচ্ছে প্রথম সূত্র থেকে পাই, নিউটনের প্রথম সূত্র থেকে আমরা জড়তা বা জাড্যের ধারণা পাই প্রথম সূত্র থেকে। পরের প্রশ্নে চলে এসো। বলেছে ভারত ছাড়ো আন্দোলন, ইতিহাসের প্রশ্ন, কি উত্তর হবে? ভারত ছাড়ো আন্দোলন 1930, 1942, 1947 নাকি 1950? ভারত ছাড়ো আন্দোলন হচ্ছে 1942, অপশন নাম্বার বি। 8ই আগস্ট শুরু হয়েছিল ভারত ছাড়ো আন্দোলন, এবং মনে রাখবে এই ভারত ছাড়ো আন্দোলনের আগে ইংরেজরা খবর পেয়ে গিয়েছিল যে একটা ভারত ছাড়ো আন্দোলন হচ্ছে, সব লোকজন মিলে আন্দোলন শুরু করবে। তখন তারা কি করলো? এই 8ই আগস্টের রাতের আগের রাতে তারা সমস্ত বড় বড় নেতা যারা রয়েছে, গান্ধীজি থেকে শুরু করে, নেহেরু থেকে শুরু করে, বল্লভভাই প্যাটেল থেকে শুরু করে, সবাইকে তারা বন্দি করলো, গৃহবন্দি করলো, জেলে বন্দি করলো। জেল তখন ভরে গেল, তাদেরকে বলা হলো গৃহবন্দি, ঠিক আছে, গৃহবন্দি করে রাখা হয়েছিল। এবং মনে রাখবে এই 8ই আগস্টের পরের দিন 9ই আগস্ট, 9ই আগস্ট কি হলো? মাতঙ্গিনী হাজরা, মাতঙ্গিনী হাজরা যাকে গান্ধী বুড়ি বলা হয়, তিনি হচ্ছে এই আন্দোলনের
সম্মুখে দাঁড়ালেন, তিনি ইংরেজদের গুলিতে ঝাঁঝরা হয়ে গেলেন, তিনি ইংরেজদের গুলিতে নিজের প্রাণ বলিদান করলেন। ভারত ছাড়ো আন্দোলন ম্যাডাম তোমাদের পড়িয়েছেন, আরো বিস্তারিতভাবে চলে এসো। পরের কোশ্চেনে দেওয়া আছে দিন ও রাত হয়। দিন ও রাত কেন হয়? ভূগোলের কোশ্চেন দেখো, দিন ও রাত কেন হচ্ছে? দিন, এই যে পৃথিবী রয়েছে, পৃথিবী আমরা জানি পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, তার সঙ্গে সঙ্গে নিজে অক্ষের চারদিকেও ঘুরছে। তাহলে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে যেটা, তাকে আমরা বলি বার্ষিক গতি। আর পৃথিবী নিজে অক্ষের চারদিকে ঘুরতে ঘুরতে যাচ্ছে, সেটাকে বলি আমরা আহ্নিক গতি। আহ্নিক গতি বা আবর্তন গতি। এই আহ্নিক গতি বা আবর্তন গতির জন্য পৃথিবীর নিজের চারদিকে যখন ঘুরছে তখন একটা সময় কি হয়, এই হাফ পার্টটা সূর্যের সামনে থাকে, সে অংশটা দিন হয়, উল্টো দিকে তখন রাত। আবার যখন এটা ঘুরে, যখন এই পার্টটা সামনে আসে সূর্যের, তখন সেই দিকটা আবার দিন হয়, অপোজিট পার্টটা তখন রাত হয়ে যায়। তাহলে উত্তর কি হবে? পৃথিবীর আবর্তন গতির জন্য আমাদের দিন রাত হচ্ছে। আর ঋতু পরিবর্তন যদি বলে তাহলে হয়ে যাবে পৃথিবীর পরিক্রমণ গতি বা বার্ষিক গতি। পৃথিবীর পরিক্রমণ বা বার্ষিক গতির জন্য ঋতু পরিবর্তন হয়, মনে রাখবে। চলে আসো পরের কোশ্চেনে। কম্পাঙ্কের একক কি স্যার? কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ। অপশন নাম্বার এ আমার সঠিক উত্তর, হার্জ। বা আমরা এটাকে বলি সেকেন্ড মাইনাস ওয়ান, বা সাইকেলস পার সেকেন্ডও বলা হচ্ছে কম্পাঙ্কের একক। স্যার নিউটন, নিউটন তো বলেই দিয়েছি যে বলের একক নিউটন হচ্ছে, জুল হচ্ছে কার্য বা শক্তির একক বললাম, আর ওহম এটা হচ্ছে রোধের একক বা রেজিস্ট্যান্সের একক হচ্ছে ওহম, মনে রাখবে। নেক্সট কোশ্চেনে চলে এসো। পরের প্রশ্ন বলেছে এখানে পর্যায় সারণীতে মোট কতগুলো পর্যায় রয়েছে? আমাদের যে পর্যায় সারণী, সেই পর্যায় সারণীতে তুমি দেখবে এই যে অনুভূমিক রেখাগুলো রয়েছে, অনুভূমিকভাবে সাজানো হয়েছে মৌলগুলোকে, এগুলোকে বলা হচ্ছে পর্যায়। মোট 7টা পর্যায় রয়েছে, দেখো ভালো করে, ওপরে থেকে গুনলে পারে তুমি 7টা পর্যায় পাবে। একটা, দুটো, এই অবধি 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 7খানা পর্যায় পাওয়া যাচ্ছে। অপশন নাম্বার বি আমার সঠিক উত্তর। যদি বলে শ্রেণী সংখ্যা কত আধুনিক পর্যায় সারণীতে, তাহলে উলম্ব এই সারি, এইগুলোকে বলা হচ্ছে উলম্ব সারিগুলোকে বলা হচ্ছে কি বাবা? উলম্ব সারিগুলোকে বলা হচ্ছে শ্রেণী। তাহলে এখানে শ্রেণী সংখ্যা হয়ে যাবে আধুনিকের ক্ষেত্রে, যদি আধুনিক বলে তাহলে আধুনিক পর্যায় সারণীতে শ্রেণী সংখ্যা হচ্ছে 18টা। আর যদি মেন্ডেলিভ বলে, মেন্ডেলিভের একটা পর্যায় সারণী রয়েছে, সেখানে 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 মনে রাখবে পর্যায় সংখ্যা তো 7টাই আছে, কিন্তু শ্রেণী সংখ্যা 9টা। তাহলে যদি মেন্ডেলিভ বলে তাহলে হয়ে যাবে শ্রেণী সংখ্যা তখন 9টা, পর্যায় 7টাই থাকবে। ক্লিয়ার? তাহলে মেন্ডেলিভ এবং আধুনিকটা মনে রাখবে। চলে এসো পরের কোশ্চেনে। দেওয়া আছে রাজ্যসভার সদস্যদের মেয়াদকাল কত? আমরা নর্মালি ভাবি যারা পার্লামেন্টের মেম্বার হয়, এমপি হয়, এমএলএ হয়, তাদের মেয়াদ 5 বছর ভাবি, কিন্তু রাজ্যসভার ক্ষেত্রে মনে রাখবে মেয়াদকাল কিন্তু 5 বছর নয়, 6 বছর। অপশন নাম্বার সি সঠিক উত্তর। এবং মনে রাখবে রাজ্যসভায় কি হয়, এই 6 বছরের মধ্যে 2 বছর পর পর, 2 বছর পর পর কি হয়, 1/3 মেম্বার হচ্ছে তোমার ওখান থেকে অবসর নেন এবং আবার 1/3 যুক্ত হন। আবার 2 বছর পরে 1/3 মেম্বার চলে যান, আবার 1/3 চলে আসেন। তাহলে 2 বছর অন্তর অন্তর এখানে কি হচ্ছে, 1/3 করে মেম্বার বেরিয়ে যাচ্ছে, তার জায়গায় নতুন মেম্বার আসছে। মনে রাখবে এটা হচ্ছে রাজ্যসভার নিয়ম। এবং রাজ্যসভার মোট সদস্য কত হয়, কমেন্ট বক্সের মধ্যে তুমি আমাকে বলবে রাজ্যসভার বর্তমান মোট সদস্য সংখ্যা কত। নেক্সট কোশ্চেনে চলে এসো। দেওয়া আছে পরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম বাঁধ কোনটা? ভারতের দীর্ঘতম বাঁধ আর কোনোটাই নয়, হীরাকুদ বাঁধ। ঠিক আছে, অপশন নাম্বার ডি সঠিক উত্তর। হীরাকুদ বাঁধ হচ্ছে ভারতের দীর্ঘতম বাঁধ। কোথায় অবস্থান করছে স্যার? উড়িষ্যায় অবস্থান করছে। উড়িষ্যার মধ্যে একটা নদী আছে যাকে আমরা বলি মহানদী, নাম শুনবে তোমরা, মহানদী। এই মহানদীর ওপরে রয়েছে আমাদের কি বাবা না, হীরাকুদ বাঁধ। আর যদি বলে সর্বোচ্চ বাঁধ, সবচেয়ে উঁচু বাঁধ, এটা হচ্ছে দীর্ঘতম বাঁধ। আর সবচেয়ে উঁচু বাঁধ হচ্ছে তেহেরি বাঁধ হচ্ছে সবচেয়ে উঁচু বাঁধ যদি বলে তেহেরি বাঁধ। ঠিক আছে, উচ্চতম বাঁধ। এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে উত্তরাখণ্ডে অবস্থান করছে, উত্তরাখণ্ডে অবস্থান করছে আমাদের তেহেরি বাঁধ। চলে এসো পরের কোশ্চেনে। ডিএনএ এর পূর্ণ রূপ কি? বারংবার পড়িয়েছি এটা। ডিএনএ এর নাম হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড স্যার। অপশন নাম্বার এ আমাদের সঠিক উত্তর, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। এর 4টে নাইট্রোজেন বেস পাওয়া যায়, 4টে N2 বেস পাওয়া যায়, নাইট্রোজেন বেস। 4টে নাইট্রোজেন বেসের নাম কি কি স্যার? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। তাহলে কি কি পাওয়া যাচ্ছে? অ্যাডেনিন পাওয়া যাচ্ছে, গুয়ানিন পাওয়া যাচ্ছে। অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন পাওয়া যাচ্ছে, থাইমিন পাওয়া যাচ্ছে। এই অ্যাডেনিন গুয়ানিনকে বলা হয় পিউরিন বেস। পরীক্ষায় যদি দেয় বলো ডিএনএ এর পিউরিন বেস কোন দুটো, তাহলে পিউরিন বেসের নাম হচ্ছে অ্যাডেনিন গুয়ানিন। যদি বলো ডিএনএ এর পিরিমিডিন বেস কোন দুটো, তাহলে পিরিমিডিন বেস হচ্ছে, মনে রাখবে পিরিমিডিন বেস হচ্ছে সাইটোসিন আর থাইমিন। আচ্ছা ডিএনএ কেমন হয়?
ডিএনএ এরকম দেখতে হয়, দেখো ছবিতে দ্বিতন্ত্রী হয়, দুটো তন্ত্র নিয়ে তৈরি হচ্ছে দ্বিতন্ত্রী, মইয়ের মতো দেখতে হয়। ডিএনএ হচ্ছে তোমার মইয়ের সদৃশ্য দেখতে হচ্ছে, এবং এই ডিএনএ দ্বিতন্ত্রী যে মডেল এটা তৈরি করেছিলেন কোন বিজ্ঞানী? ডিএনএ দ্বিতন্ত্রী মডেল দিয়েছিলেন দুজন বিজ্ঞানী, ওয়াটসন এবং ক্রিক। কি নাম? ওয়াটসন, মনে রাখবে, ওয়াটসন ও ক্রিক, দুজন বিজ্ঞানী দিয়েছিলেন, ওয়াটসন আর ক্রিক। নেক্সট কোশ্চেনে চলে এসো। পরের প্রশ্ন দেওয়া আছে এখানে, আরএনএ এর প্রধান কাজ কি? দেখো ডিএনএ এর ভাই বা ডিএনএ এর সহায়ক রূপে কাজ করে হচ্ছে আরএনএ। তাহলে যেখানে ডিএনএ প্রধান রূপে কাজ করছে, তার সহায়ক রূপে কাজ করছে হচ্ছে আরএনএ। এই আরএনএ মানে হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। এর প্রধান কাজ প্রোটিন সংশ্লেষ করা। আরও অন্যান্য কাজ রয়েছে, তার সঙ্গে প্রধান কাজ হচ্ছে প্রোটিনকে সংশ্লেষ করা, রাইবো নিউক্লিক অ্যাসিড। এই আরএনএর মধ্যেও 4টে নাইট্রোজেন বেস পাওয়া যায়। 4টে নাইট্রোজেন বেস কি কি বাবা? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন নয়, ইউরাসিল। তাহলে এখানে পাওয়া যাচ্ছে অ্যাডেনিন, গুয়ানিন। অ্যাডেনিন গুয়ানিনকে কি বলা হবে? পিউরিন বেস। তাহলে ডিএনএ এবং আরএনএ এর পিউরিন বেস সমান, কিন্তু পিরিমিডিন বেস হচ্ছে সাইটোসিন, ওখানে ছিল থাইমিন, কিন্তু এখানে থাইমিনের জায়গায় থাকে ইউরাসিল, এটাকে বলা হচ্ছে পিরিমিডিন বেস। কি বেস বাবা? পিরিমিডিন বেস বলা হচ্ছে। এবং আরএনএ কিন্তু দ্বিতন্ত্রী নয়, আরএনএ হচ্ছে একতন্ত্রী, এরকম ভাবে একটা তন্তুর মতো দেখতে অংশ নিয়ে তৈরি হচ্ছে। মনে রাখবে, পরীক্ষা এগুলো আসতে পারে। নেক্সট কোশ্চেনে চলে এসো। স্যার সূর্যগ্রহণ কখন হয়? সূর্যগ্রহণ মানে সূর্যকে দেখা যাবে না। সূর্যগ্রহণ হলে কি হবে? সূর্যকে দেখা যাবে না। চন্দ্রগ্রহণ হলে কি হবে? চন্দ্রকে দেখা যাবে না। তো সূর্যকে কখন দেখা যাবে না? আমরা পৃথিবীতে আছি, তো পৃথিবীর মধ্যে থেকে সূর্যকে কখন দেখা যাবে না? দেখো তোমাকে একটা ছবি দেখাই, ঠিক আছে? সূর্যকে কখন দেখা যাচ্ছে না? সূর্য রয়েছে, ঠিক আছে, পৃথিবী রয়েছে এখানে। তো পৃথিবী থেকে সূর্যকে কখন দেখা যাবে না? যখন তার মাঝখানে, পৃথিবী এবং সূর্যের মাঝখানে চাঁদ বাবাজি চলে আসবে। তো চাঁদ বাবাজি যখন এখানে চলে আসবে, তখন এ কি করবে? সূর্যকে ঢেকে দেবে। কেন ঢেকে দেবে? কারণ সূর্য থেকে যত আলোক রশ্মি আসবে, কোনো একটা সময় এমন হবে যে সূর্য থেকে সমস্ত আলোক রশ্মি এসে চাঁদের ওপর পড়বে, তো চাঁদ ঢেকে দেবে পৃথিবী থেকে, পৃথিবীর এই জায়গা থেকে তখন চাঁদকে দেখতে পাবে না। তাহলে এটাকে বলছি আমরা কি না? সূর্যগ্রহণ। তাহলে উত্তর কি হচ্ছে? উত্তর আমার হচ্ছে চাঁদ। চাঁদ সূর্য আর পৃথিবীর মাঝখানে চলে আসবে, তখন হবে আমাদের সূর্যগ্রহণ। আর যদি বলে চন্দ্রগ্রহণ, চন্দ্রগ্রহণ কখন হবে? কমেন্ট বক্সের মধ্যে বলো চন্দ্রগ্রহণ কখন হবে। তার আগে বলে দিই যে সূর্যগ্রহণ দুরকম হয়। একটা হচ্ছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, যেখানে সূর্যকে দেখতেই পাওয়া যাবে না, এরকম কালো আকৃতির দেখতে পাবে, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। খুব মানে দেখা যায় যে অনেক সময় দেখবে মায়েরা বলে যে সূর্যগ্রহণ হচ্ছে, ঠিক আছে, এখন খাওয়া যাবে না। তো তখন কি হয়? তখন হচ্ছে অনেক দুরকম সূর্যগ্রহণ হয়। একটা পুরো কালো হয়ে যায়, আর একটা হয় বলয় গ্রাস, যেখানে তুমি সূর্যকে এরকম ভাবে বলয়ের মতো, রিংয়ের মতো দেখতে পাবে, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে বলয় গ্রাস। তাহলে এই হচ্ছে দুরকম সূর্যগ্রহণ। আর চন্দ্রগ্রহণের ক্ষেত্রে কি হয়? চন্দ্রগ্রহণের ক্ষেত্রে মনে রাখবে যে চাঁদকে দেখা যায় না, পৃথিবী চলে আসে এখানে মাঝখানে, পৃথিবী মাঝখানে চলে আসে, এমন একটা অবস্থানে চলে আসে পৃথিবী, যে পৃথিবী সূর্যের আলো পৃথিবীতে পড়ছে, তো পৃথিবীতে পড়ার পরে চাঁদে আর যাচ্ছে না, চাঁদকে কি করছে? পৃথিবী ঢেকে দিচ্ছে। আর চাঁদের উপর যদি আলো না পড়ে, চাঁদের নিজস্ব আলো নেই, চাঁদের উপর যদি আলো না পড়ে, তাহলে চাঁদকে তখন দেখা যাবে না। তো পৃথিবী যখন মাঝখানে চলে আসে চাঁদ এবং সূর্যের, তখন চাঁদকে দেখা যায় না, তখন হয় চন্দ্রগ্রহণ। মনে রাখবে। চলে আসো পরের কোশ্চেন। দেওয়া আছে ভারতের প্রথম গভর্নর জেনারেলকে? ভারতের প্রথম গভর্নর জেনারেল কর্নওয়ালিস, ডালহৌসি, ওয়ারেন হেস্টিংস, কার্জন। কি উত্তর হবে? দেখো উত্তর কোনোটা এখানে ঠিক হবে না। উত্তর এখানে যদি বলতো যে ভারতের না বলে পশ্চিমবঙ্গের বলতো, বা বাংলার বলতো, পশ্চিমবঙ্গ না বলে বাংলা, তখন তো বাংলা ছিল, তখন তো পশ্চিম বাংলা হয়নি, প্রথমে বাংলা ছিল। তো বাংলার প্রথম গভর্নর জেনারেল যদি বলতো, তাহলে উত্তর হতো ওয়ারেন হেস্টিংস। ইনি হচ্ছে বাংলার প্রথম গভর্নর জেনারেল হচ্ছে ওয়ারেন হেস্টিংস। এবং যদি ভারতের বলে স্যার, তাহলে কি করব? ভারতের বললে একটা অপশন থাকবে, তার নাম হচ্ছে বেন্টিক। কি হবে এখানে? উত্তর হচ্ছে বেন্টিক হয়ে যাবে। বেন্টিক অপশনের মধ্যে নেই, তো বেন্টিক হচ্ছে ভারতের প্রথম গভর্নর জেনারেল। আর বাংলার প্রথম কে হচ্ছে? বাংলার প্রথম হচ্ছে ওয়ারেন হেস্টিংস। 1700 কত হচ্ছে এটা? 72, তাই তো? 1772-73 দেখে নেবে একবার। 1772-73 শুরু করেছিলেন বাংলা থেকে রাজত্ব, এবং তারপরে শুরু করে ভারতের গভর্নর জেনারেল হয়েছিলেন কে না? বেন্টিক প্রথম ভারতের গভর্নর জেনারেল। তার সঙ্গে মনে রাখবে ডালহৌসি কি করেছিলেন বেটা? সত্য বিলোপ নীতি। পরীক্ষায় দিয়ে দেয় যে সত্য বিলোপ নীতি কে করেছিলেন? মনে রাখবে, সত্য বিলোপ নীতি করেছিলেন কে বাবা? ডালহৌসি। এবং তিনি ভালো কাজও করেছিলেন কয়েকটা, যেমন রেলপথ স্থাপন করেছিলেন লর্ড ডালহৌসি, ঠিক আছে? হ্যাঁ, লর্ড আমি খুব একটা বলি না, ঠিক আছে, ডালহৌসি নাম বলি। লর্ড মানে কি? ভগবান, ঠিক আছে? এনারা ভগবান ছিলেন না, ঠিক আছে? চলো ডালহৌসি বলবে শুধু। কর্নওয়ালিস কি করেছিলেন না? চিরস্থায়ী বন্দোবস্ত করেছিলেন, ঠিক আছে? চিরস্থায়ী বন্দোবস্ত কে করেছিলেন? পরীক্ষায় দিয়ে দিলে বলবে না কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত করেছিলেন। এবং তার সঙ্গে সঙ্গে মনে রাখবে, কর্নওয়ালিস হচ্ছে
সিভিল সার্ভিসের জনক, পরীক্ষায় দিয়েছে অনেকবার, যে সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয়? তো ভারতীয় সিভিল সার্ভিসের জনক হচ্ছে কর্নওয়ালিস। চলে এসো পরের কোশ্চেনে। আচ্ছা, পরের কোশ্চেনে যাওয়ার আগে একটা জিনিস বলে দিই, এই যে কার্জন, ঠিক আছে, হ্যাঁ কার্জন নয় বেটা, দুর্জন। তাহলে এ হচ্ছে তোমার কি করেছিল, এর সম্পর্কে জেনে নাও, ঠিক আছে। ইনি কি করেছিল না বঙ্গভঙ্গ করে দিয়েছিল 1905, বঙ্গভঙ্গ করে দিয়েছিল, বললো বাংলাকে ঐক্যবদ্ধ রাখা যাবে না, বাংলাকে দুটো ভাগ করে দাও, একটা পূর্ব বাংলা একটা পশ্চিম বাংলা, এবং সেখান থেকেই আমাদের নাম এসছে পশ্চিম বাংলা। এবং পূর্ব বাংলা যেটা করেছিলেন সেখান থেকে এসছে বাংলাদেশ। তাহলে পশ্চিম বাংলা এবং পূর্ব বাংলাকে ভাগ করেছিলেন যিনি, এই কার্জন বেটা, ঠিক আছে। এবং সেটা রদ হয়ে গিয়েছিল 1911-তে, কিন্তু তারপরেও সেই বিভাজনটা মানুষের মধ্যে ছিল, মানুষের মধ্যে রয়ে গেছে। যখন দেশ ভাগ হয়ে গেছে তখন এই পূর্ব বাংলা আস্তে আস্তে পাকিস্তানের সঙ্গে চলে গেছে, এবং পরবর্তীকালে পাকিস্তান থেকে পূর্ব বাংলা ভাগ হয়ে, পাকিস্তান থেকে ওটা আবার ভাগ হয়ে গিয়ে পূর্ব পাকিস্তান হয়ে গিয়েছে। হ্যাঁ, যখন দেশ ভাগ হয় 1947-এ, তখন বললো পূর্ব বাংলার লোকেরা, না আমরা পূর্ব বাংলা, আমরা বাংলা থাকবো না, আমরা পূর্ব পাকিস্তান হয়ে যাব। বলো ঠিক আছে, আপনারা পূর্ব পাকিস্তান হয়ে যান, আর ওই পাটটা হয়ে গেল পশ্চিম পাকিস্তান। এবং পূর্ব পাকিস্তান 1971 যুদ্ধে হয়ে গেল কি, ভারতের সাহায্য নিয়ে যুদ্ধ করে তারা কি হয়ে গেল না বাংলাদেশ হয়ে গেল। তো এইভাবে গল্প পড়বে ইতিহাসের মধ্যে। চলে এসো পরের কোশ্চেনে। ভারতের প্রথম রাষ্ট্রপতিকে, ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। অপশন নাম্বার এ আমাদের সঠিক উত্তর। ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ। প্রথম প্রধানমন্ত্রীর নাম হচ্ছে তোমার জওহরলাল নেহেরু। এবং যদি বলে ভারতের সংবিধানের রচয়িতা বি.আর. আম্বেদকর। এবং যদি বলে রাধাকৃষ্ণন, রাধাকৃষ্ণন হচ্ছে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন এবং দ্বিতীয় রাষ্ট্রপতি হচ্ছে রাধাকৃষ্ণন, ঠিক আছে। তো পড়ে রাখবে, এগুলো এগুলো পরীক্ষায় আসতে পারে, মনে রাখবে। নেক্সট কোশ্চেনে চলে এসো। পরের প্রশ্ন এখানে বলেছে কোন রাশিটি ভেক্টর রাশি? যে রাশির মানও আছে, যে রাশির দিকও আছে, সেই রাশিকে আমরা ভেক্টর রাশি বলি। তাহলে উত্তর কি হবে? কাজ, কাজ হবে না, স্কেলার রাশি। শক্তি স্কেলার রাশি, তাপ হচ্ছে স্কেলার রাশি। ভরবেগ উত্তর হয়ে যাবে অপশন সি। তাহলে ভরবেগ হচ্ছে ভেক্টর রাশি, এর মানও আছে দিকও আছে। চলে এসো পরের কোশ্চেনে। বলেছে কোনটি একটি শক্তিশালী অ্যাসিড? শক্তিশালী অ্যাসিড মানে হচ্ছে তীব্র অ্যাসিড। কোনটা এখানে একটা তীব্র অ্যাসিড? কমেন্ট বক্সের মধ্যে বলো। তীব্র অ্যাসিড কি হবে? দেখো HCl মানে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে এখানে আমাদের তীব্র অ্যাসিড। এই হাইড্রোক্লোরিক অ্যাসিডকে কোথায় পাওয়া যায়? আমাদের পাকস্থলীতে পাওয়া যায়। স্যার পাকস্থলীতে পাওয়া যাচ্ছে? একদম পাকস্থলীতে পাওয়া যাচ্ছে। পাকস্থলী থেকে পাওয়া যাচ্ছে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড, এবং যাকে বলা হচ্ছে মিউরিয়াটিক অ্যাসিড। এর একটা নাম দিয়ে দেওয়া হয়েছে হাইড্রোক্লোরিকের, মিউরিয়াটিক অ্যাসিড। কাকে বলে? না, মিউরিয়াটিক অ্যাসিড হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে বলা হয়। এবং মনে রাখবে CH3COOH এটা কার নাম? এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড বলা হয়। ভিনিগারের মধ্যে যে অ্যাসিড পাওয়া যাচ্ছে তাকে আমরা কি বলছি? অ্যাসিটিক অ্যাসিড বলছি। স্যার H2CO3 কার নাম? এর নাম হচ্ছে কার্বনিক অ্যাসিড। মনে রাখবে এগুলো মৃদু অ্যাসিড। কার্বনিক অ্যাসিড পাওয়া যাচ্ছে কোথায়? কোল্ড ড্রিঙ্কসের বোতলে কার্বনিক অ্যাসিড। NH4OH এটা হচ্ছে একটা ক্ষার, এর নাম অ্যামোনিয়াম হাইড্রক্সাইড। এটা একটা ক্ষারীয় যৌগ, মৃদু ক্ষার। তাহলে এর নাম হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, পড়ে রাখবে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড। নেক্সট কোশ্চেনে চলে এসো। পৃথিবীর সর্বোচ্চ সিংহের নাম কি? খুব সহজ প্রশ্ন। পৃথিবীর সর্বোচ্চ সিংহ বলেছে। পৃথিবীর সর্বোচ্চ সিংহ আর কেউ নয়, মাউন্ট এভারেস্ট। 8,848 মিটার। এখন একটু বেড়ে গেছে, আগে বলা হতো 8,848 বলা হতো, এখন 8,848.86 বলা হয়। 86, তাই তো? এখন একটু বেড়ে গেছে, 86 মিটার। যদি বলে ভারতের সর্বোচ্চ সিংহ, পরীক্ষায় কোশ্চেন দিয়ে দিল ভারতের সর্বোচ্চ সিংহের নাম কি বলো, তাহলে হয়ে যাবে K2। ভারতের সর্বোচ্চ সিংহের নাম হচ্ছে K2। এর উচ্চতা কত? এর উচ্চতা কত? 8,611। 8,611 মিটার, মনে রাখবে এটা ভারতের সর্বোচ্চ সিংহের নাম। নেক্সট কোশ্চেনে চলে এসো। দেওয়া আছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে ঘটে? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ভারতের ইতিহাসের একটা কালো অধ্যায়, একটা কালো পাতা। একটুখানি ইতিহাসটা তোমাদেরকে বলছি। 1918 সাল, 1918-তে ইংরেজরা একটা আইন নিয়ে এলো, রাউলাট আইন। কি বলা হলো সেই আইনে? কাউকে কোনো বিনা পরোয়ানায়, বিনা কোনো নোটিশে গ্রেপ্তার করা হতে পারে, যখন তখন গ্রেপ্তার করা যেতে পারে। সবাই মিলে সমবেত হলো পাঞ্জাবের অমৃতসর, চলো আমরা সমবেত হই বলে সব লোকেরা পাঞ্জাবের অমৃতসরে জালিয়ানওয়ালাবাগ বলে একটা জায়গা ছিল, যেখানে গেট ছিল মাত্র একটা গেটের মধ্যে দিয়ে সবাই ঢুকতে পারবে, বেরোতে পারবে, এবং চারদিকে পাঁচিল দিয়ে ঘেরা ছিল। সেই জায়গায় সমবেত হলো, এবং ইংরেজরা সেটা আগে থেকে খবর পেয়ে গেল। খবর পাওয়া মাত্রই ইংরেজ, তখন ব্রিগেডিয়ার ছিলেন জেনারেল ডায়ার, নির্দেশ দিলেন চারদিকে ঘিরে ফেলো, শুট আউট। 1600 রাউন্ড গুলি চালানো হলো, অগণিত মানুষকে মেরে ফেলা হলো। এটাকে আমরা বলি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, এবং এটা পৃথিবীর ইতিহাসে, ভারতের ইতিহাসে একটা কালো অধ্যায়। বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইট উপাধি, স্যার উপাধি ইংরেজরা তাকে দিয়েছিলেন, স্যার উপাধি, সেটা ত্যাগ করে দিলেন। তো চলো উত্তর কি হবে আমাদের? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড 1919, মনে রাখবে
13 এপ্রিল। নেক্সট কোশ্চেন চলে এসো স্যার, মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে বলা হচ্ছে কোষের শক্তিঘর। সবাই জানে কোষের শক্তিঘর হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে বলা হচ্ছে, কারণ এখানে শক্তি উৎপন্ন হচ্ছে। ক্রেবস চক্র বলে একটা প্রক্রিয়া হয়, ক্রেবস চক্র শ্বসনের প্রক্রিয়া। এই ক্রেবস চক্র ঘটছে কোথায়? না, ঘটছে আমাদের মাইটোকন্ড্রিয়ার মধ্যে। এবং মাইটোকন্ড্রিয়া কি উৎপন্ন করছে? এটিপি উৎপন্ন করছে। এটিপি কি স্যার? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এটাকে কি বলা হয় স্যার? এটাকে এনার্জি কারেন্সি বলা হয়। এটার মধ্যেই এনার্জি পাওয়া যায়, এনার্জি কারেন্সি বলা হচ্ছে এটিপিকে। এটাও মনে রাখবে, পরীক্ষায় আসতে পারে। নেক্সট কোশ্চেন চলে এসো স্যার, রক্তের পিএইচ এর মান কত? মানুষের রক্তের পিএইচ এর মান মনে রাখবে 7.3 থেকে 7.4 এর মধ্যে হয়। একটু ক্ষারীয় প্রকৃতির হয় মানুষের রক্ত। তো মানুষের রক্ত হচ্ছে সামান্য ক্ষারীয় প্রকৃতির, মনে রাখবে। এর পিএইচ এর মান 7.7, একটু বেশি হয়ে গেলে ক্ষারীয় হয়ে যায়। এবং মানুষের রক্তের রং লাল হয় কেন? মানুষের রক্ত লাল হচ্ছে কেন? তার কারণ রক্তের মধ্যে একটা রঞ্জক রয়েছে, হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিন রয়েছে লোহিত কণিকার মধ্যে। লোহিত কণিকার মধ্যে হিমোগ্লোবিন আছে বলে রক্তের রং লাল হচ্ছে। এবং এর মধ্যে একটা ধাতু পাওয়া যাচ্ছে যার নাম হচ্ছে লোহা বা আয়রন বা Fe। চলে এসো পরের কোশ্চেনে। দেওয়া আছে প্রথম ভারতীয় মহাকাশচারীর নাম কি? প্রথম ভারতীয় মহাকাশচারীর নাম যদি জিজ্ঞেস করে, আর কেউ নয়, রাকেশ শর্মা। বলবে না কখনোই রাকেশ রোশন, রাকেশ রোশন নয়, রাকেশ শর্মা। রাকেশ শর্মা হচ্ছে প্রথম ভারতীয় মহাকাশচারীর নাম। আর যদি বলে পৃথিবীর প্রথম মহাকাশচারীর নাম, তাহলে তখন উত্তর হয়ে যাবে ইউরি গ্যাগারিন। পৃথিবীর প্রথম মহাকাশচারী হচ্ছে ইউরি গ্যাগারিন। এবং যদি বলে স্যার এপিজে আব্দুল কালাম সম্পর্কে বলুন, এপিজে আব্দুল কালামকে মিসাইল ম্যান বলা হয়, মিসাইল ম্যান এপিজে আব্দুল কালাম। স্যার বিক্রম সারাভাই, ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো, এই ইসরোর প্রতিষ্ঠাতা কে বলতো? এই ইসরোর প্রতিষ্ঠাতা হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এর প্রতিষ্ঠাতা আর কেউ নয়, বিক্রম সারাভাই। এই জন্য ইসরোর জনক বা ভারতীয় মহাকাশ বিদ্যার জনক বলা হচ্ছে বিক্রম সারাভাইকে। কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয় স্যার? এটাও পরীক্ষায় দেয়। 1969, 15 আগস্ট 1969 সালে প্রতিষ্ঠা হয় ইসরো। পরের কোশ্চেনে চলে এসো, কোনটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয়? কোনটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নয়? এক্স রে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, গামা রে, একদম আলট্রাভায়োলেট রে হবে। শব্দ তরঙ্গ নয়। সে শব্দ তরঙ্গ কেমন তরঙ্গ? শব্দ তরঙ্গ হচ্ছে একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। শব্দ তরঙ্গ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। শব্দ তরঙ্গ হচ্ছে স্থিতিস্থাপক তরঙ্গ। এটা মাধ্যম ছাড়া যেতে পারে না, এই জন্য কে বলা হচ্ছে স্থিতিস্থাপক তরঙ্গ, এবং তার সঙ্গে এটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। নেক্সট কোশ্চেনে চলে এসো স্যার, অ্যাভোগাড্রো সংখ্যার মান কত? অ্যাভোগাড্রো সংখ্যার মান 6.023 ইন্টু 10⁻23। অপশন নাম্বার এ আমাদের সঠিক উত্তর। অ্যাভোগাড্রো সংখ্যার মান খুব ইম্পর্টেন্ট। যে কোনো 1 মোল গ্যাসের আয়তন কত হয়? 22.4 লিটার। বা এই অ্যাভোগাড্রো সংখ্যক যে কোনো গ্যাসের আয়তন মনে রাখবে 22.4 লিটার, বা 22.4 লিটার যে কোনো গ্যাসের মধ্যে 6.023 ইন্টু 10⁻23 খানা অণু পাওয়া যায় গ্যাসের। নেক্সট কোশ্চেনে চলে এসো। পরের প্রশ্ন, ভারতের জাতীয় বৃক্ষের নাম কি? ভারতের জাতীয় বৃক্ষ আর কেউ নয়, আমাদের বট গাছ। এবং এগুলো পড়ে রাখবে, ভারতের জাতীয় বৃক্ষের নাম কি, ভারতীয় জাতীয় ফলের নাম কি, ফুলের নাম কি, জাতীয় পশুর নাম কি। সহজ প্রশ্ন, কিন্তু পরীক্ষার সময় অনেকে ভুল হয়ে যায়। জাতীয় সঙ্গীতের নাম কি, জাতীয় স্তোত্র কোনটা, এগুলো একটু পড়ে রাখবে। তো বৃক্ষ হচ্ছে তোমার বট গাছ, পেয়ে গেলাম, পড়ে রাখবে। এই বট গাছের বিজ্ঞানসম্মত নামটা পড়ে রাখবে, ফিকাস বেঙ্গালেন্সিস। ফিকাস মনে রাখবে, ফিকাস বেঙ্গালেন্সিস, বেঙ্গলের গাছ, এই জন্য বেঙ্গালেন্সিস, এটাও একটু পড়ে রাখবে। এর বিজ্ঞানসম্মত নাম ফিকাস বেঙ্গালেন্সিস। চলে এসো পরের কোশ্চেনে। আছে ভারতের জাতীয় স্লোগান কোনটা? ভারতের জাতীয় স্লোগান দেওয়া আছে সত্যমেব জয়তে, বন্দে মাতারম, জয় হিন্দ, ইনকলাব জিন্দাবাদ। কি মনে হচ্ছে কোনটা উত্তর হবে? ঠিক আছে, উত্তর হবে এখানে সত্যমেব জয়তে। এটা হচ্ছে ভারতের জাতীয় স্লোগান। মনে হবে অনেকে জয় হিন্দ বলবে, ঠিক আছে, বা ইনকলাব জিন্দাবাদ বলবে, না, ভারতের জাতীয় স্লোগান হচ্ছে সত্যমেব জয়তে। এটা নেওয়া হয়েছে, মনে রাখবে, পরীক্ষায় দিয়ে দেয়, মুন্ডক বলে একটা উপনিষদ আছে, মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে। মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে কি বাবা? সত্যমেব জয়তে। চলে এসো পরের কোশ্চেন। দেওয়া আছে গ্রিন হাউস প্রভাবে পৃথিবীর কি ক্ষতি হচ্ছে? পৃথিবীর তাপমাত্রা কমে যাচ্ছে, তাপমাত্রা বেড়ে যাচ্ছে, চাপ কমে যাচ্ছে, নাকি বৃষ্টি কমে যাচ্ছে? দেখো, গ্রিন হাউস এফেক্ট হলে পারে ভারতের না, পৃথিবীর, পুরো পৃথিবীর তাপমাত্রা হচ্ছে বেড়ে যায়। গ্রিন হাউস এফেক্ট যারা করে, যে সমস্ত গ্যাসেরা করে, তাদের নামগুলো একটু পড়ে রাখবে। কার্বন ডাই অক্সাইড, মিথেন, CO2 হচ্ছে কার্বন ডাই অক্সাইড, CH4 হচ্ছে মিথেন, H2O হচ্ছে জলীয় বাষ্প, O3 হচ্ছে ওজোন গ্যাস, O3 হচ্ছে ওজোন গ্যাস, নাইট্রাস অক্সাইড মনে রাখবে N2O। তাহলে এই যে গ্যাসীয় উপাদানগুলো বললাম, এগুলো কি করছে? এগুলো হচ্ছে গ্রিন হাউস এফেক্ট তৈরি করছে। বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী কে? এই গ্রিন হাউস গ্যাসগুলো। চলে এসো পরের কোশ্চেনে। সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল কোনটা? সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌলের যদি নাম বলে, তাহলে উত্তর হবে আমাদের ফ্লুরিন। ফ্লুরিন হচ্ছে সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল, F, যার সংকেত হচ্ছে F। স্যার এটাকে কি বলে? এটাকে হ্যালোজেন মৌল বলা হয়। এটাও পড়ে রাখবে। হ্যালোজেন মৌল কাকে বলা হচ্ছে? ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, এগুলোকে বলা হচ্ছে। তার মধ্যে ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে
কি হচ্ছে কম। পরের কোশ্চেনে চলে এসো। পরের প্রশ্ন বলেছে ভারতের বৃহত্তম রাজ্য কোনটা? আয়তনের দিক দিয়ে ভারতের বৃহত্তম রাজ্য আর কেউ নয়। ভারতের বৃহত্তম রাজ্য ছবির মধ্যে দেখতে পাচ্ছ এখানে, ম্যাডাম তোমাদের পড়িয়েছেন, এনার নাম হচ্ছে রাজস্থান, ভারতের বৃহত্তম রাজ্য। যদি ছোট রাজ্যের নাম কি, ক্ষুদ্রতম রাজ্যের নাম, তাহলে হবে গোয়া। ঠিক আছে, কোথায় আছে? গোয়া। গোয়া হচ্ছে ভারতের ক্ষুদ্রতম রাজ্যের নাম। যদি বলে জনসংখ্যার দিক দিয়ে, জনসংখ্যার দিক দিয়ে ভারতের বৃহত্তম রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ। ঠিক আছে, ক্ষুদ্রতম রাজ্যের নাম কমেন্ট বক্সে বলবে। চলে এসো পরের কোশ্চেনে। ঠিক আছে, নোবেল পুরস্কার শুরু হয় কবে থেকে? নোবেল পুরস্কার যার নামে শুরু হয় বা যার অনুদানে শুরু হয় তার নাম হচ্ছে আলফ্রেড নোবেল। তিনি ডিনামাইট আবিষ্কার করেছিলেন বা ডাইনামাইট তৈরি করেছিলেন, যে ডাইনামাইট মানুষের কল্যাণের জন্য তৈরি করেছিলেন, কিন্তু মানুষ সেটা কল্যাণের কাজে না লাগিয়ে অকল্যাণের কাজ বেশি করেছিল, এবং সেখান থেকে হচ্ছে বোমা থেকে শুরু করে বিভিন্ন রকম পদার্থ, বিস্ফোরক পদার্থ তৈরি করেছিল, মানুষ মারার কাজে বেশি ইউজ করছিল। এর জন্য তার মৃত্যুর আগে আলফ্রেড নোবেল নিজের মৃত্যুর আগে তিনি উইল করে গিয়েছিলেন যে আমার টাকা দিয়ে কি হবে, নোবেল প্রাইজ দেওয়া হবে। যারা যারা চিকিৎসা বিজ্ঞানে ভালো কাজ করবে, যারা চিকিৎসা বিজ্ঞানে ভালো কাজ করবে, যারা পদার্থবিদ্যায় ভালো কাজ করবে বা ফিজিক্সে ভালো কাজ করবে, যারা রসায়ন বিদ্যায় বা কেমিস্ট্রিতে ভালো কাজ করবে, যারা সাহিত্যে ভালো কাজ করবে, যারা সাহিত্যে ভালো কাজ করবে, তাদেরকে দেওয়া হবে নোবেল প্রাইজ। এবং পরে যুক্ত হয়েছে কি বাবা, ইকোনমিক্স, বা পরে যুক্ত হয়েছে ইকোনমিক্স, বা এটাকে বলছি আমরা অর্থনীতিবিদ্যা। অর্থনীতিবিদ্যা এটা পরে চলে এসেছে। তাহলে অর্থনীতিতে দেওয়া হয়, সাহিত্যে দেওয়া হয়, চিকিৎসাবিদ্যায় দেওয়া হয়, পদার্থবিদ্যায় দেওয়া হয়, রসায়নবিদ্যায় দেওয়া হয়। এই সাবজেক্টগুলোর উপরে কিন্তু নোবেল প্রাইজ দেওয়া হয়, অঙ্কে দেওয়া হয় না, ম্যাথে কিন্তু নোবেল প্রাইজ দেওয়া হয় না, মনে রাখবে। আচ্ছা, কবে চালু হয় এটা? 1901 সালে চালু হয়, তার মৃত্যুর 5 বছর পরে গিয়ে চালু হয়েছে। চলে এসো পরের কোশ্চেনে। স্যার, থাইরয়েড হরমোনের অভাবে কি ঘটে? থাইরয়েড হরমোনের অভাবে, থাইরয়েড গ্রন্থি আমাদের গলায় থাকে, এই গলার থাইরয়েড গ্রন্থির মধ্যে যদি থাইরক্সিন হরমোন কম খরিত হয় তাহলে একটা রোগ হয় যার নাম হচ্ছে গয়টার। অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর, গয়টার। এবং এখানে পরীক্ষা দিতে পারে যে গয়টার রোগটা কোন কোন মৌলের অভাবে ঘটে, তাহলে তুমি বলবে আয়োডিন। এই আয়োডিন থাইরক্সিন হরমোনের মধ্যেই পাওয়া যায়, এর জন্য কি হচ্ছে, গয়টার হচ্ছে। তাহলে আয়োডিনের অভাবে, থাইরক্সিন হরমোনের অভাবে গয়টার ঘটছে। চলে এসো পরের প্রশ্নে। সে কোনটি আরএনএ ভাইরাসের উদাহরণ? আরএনএ যুক্ত ভাইরাস কোনটা এর মধ্যে? এইচআইভি, ব্যাকটেরিয়া, অ্যামিবা নাকি প্লাজমোডিয়াম? কোনটা এখানে আরএনএ ভাইরাস? উত্তর হবে এইচআইভি। এইচআইভি হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, এইডস রোগের জন্য দায়ী ভাইরাস হচ্ছে এইচআইভি, এবং সেটা হচ্ছে আরএনএ যুক্ত ভাইরাস। পরের প্রশ্নে চলে এসো। তো আজকে আমরা যে প্রশ্নগুলো করলাম সেগুলো মিক্স কোশ্চেন ছিল জিকে জিএস এর পার্ট থেকে। আমরা পার্ট 4 এর মধ্যে মিক্স কোশ্চেন করলাম। যদি তোমরা এরকম মিক্স কোশ্চেনের সিরিজ চাও পরীক্ষার আগে, তাহলে আমি আরো একটা দুটো ক্লাস করাতে পারি তোমাদের জন্য। তো কমেন্ট বক্সে লিখতে হবে যে স্যার জিকে জিএস এর মিক্স কোশ্চেন করেন, বা পরের পার্ট নিয়ে আসুন, মিক্স কোশ্চেনের পরের পার্ট নিয়ে আসুন। তো পরের পার্ট আমি নিয়ে আসার চেষ্টা করব। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ ভালো থেকো। থ্যাংক ইউ, জয় হিন্দ।